ফিরে এলাম বিরতির পর। আজ ক্রসকিউয়ের এই পর্বে আমাদের সঙ্গেই রয়েছেন তৃণমূল ছাত্রনেতা সুপ্রিয় চন্দ। আবারও ফিরবো আলোচনায়। সুপ্রিয়, তুমি বললে যে অনেক সিনেমা আর্টিস্ট সিনেমা থেকে তোমাদের দলে যোগ দিয়েছে, তোমরা তাদের টিকিট দিয়েছো। একজন খুব নামী সিনেমা আর্টিস্ট তোমাদের দলের সাংসদ, সে বলছে 174 ধারা জারি আছে। আমি বারবারই বলছি যে এইগুলো যদি স্লিপ অফ টাং হয় তাহলে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর যদি কারণ এমন কিছু করা উচিত নয়, অন্য কোনো জগৎ থেকে এসে তো নয়ই, বরং রাজনৈতিক বিটে থেকেও এমন কিছু করা উচিত নয় যেটা রাজনৈতিক দল হিসেবে দলকে বা নেত্রী হিসেবে নেত্রীকে বা নেতাকে বিড়ম্বনায় ফেলে। এবং এটা প্রথমবার নয়, কারণ একাধিকবার আমরা এর আগেও দেখেছি যে এই নির্দিষ্ট সাংসদের বিরুদ্ধে যে ঘটনার জন্য উনি বেশিরভাগ খবরের শিরোনামে আসেন, আমি দলের একজন কর্মী হিসেবেও বলছি যে কারণ আমরা দলের কর্মী, উনি দলের সাংসদ, কিন্তু সেই জায়গা থেকেও মাঠে ঘাটে কলেজ গেটে ময়দানে লড়াই করতে গিয়ে বা তৃণমূল স্তরে যার জন্য মমতাদি তৃণমূল দলটা তৈরি করেছিলেন, সেই জায়গাকার কর্মীদের এমন অনেক প্রসঙ্গে বিড়ম্বনায় পড়তে হয় যে বিড়ম্বনার কারণগুলো আপাতভাবে রাজনৈতিক নয়, নট পলিটিক্যাল নয়ই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে জনপ্রতিনিধি হিসেবে ওনার আরো বেশি সতর্ক থাকা উচিত। আচ্ছা, শুধু উনি বলে না, তোমার কি মনে হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে গেলে যেমন একটু পড়াশোনা জানতে লাগে, রাজনীতিতে আসতে গেলে একটু রাজনীতিটা জানতে লাগে? তোমরা যেমন ছোট থেকেই রাজনীতির মধ্যে রয়েছো, কাকে কি বলতে হয়, কাকে কোনটা বলা যায় না, সেটা যেমন শিখতে হয়। এটা ঠিক যে রাজনীতি কেন, তুমি যে কোনো পাবলিক লাইফে থাকতে হলে তার কিছু ব্যাকরণ, কিছু গ্রামার তো আছে। এবার সেই গ্রামারটা হতে পারে প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকম, কিন্তু তারপরেও যেটা প্রোটোটাইপ, যেটা একটা সার্বজনীন মিল বা বাকিরা যেরকম করছে সেইটুকু একটু দেখে নেওয়া, শিখে নেওয়া, এটা তো তুমি বাকিদের কথা বললে। আমি শুনেছি একটা মুখ ঢেকে রয়েছে, দেখবেন পরে গিয়ে বাইরে গিয়ে সিগারেট খাচ্ছে, একজন তোমাদের থেকে বলেছে। আরেকজন বলছে সন্দেশখালি তৈরি করেছে সংবাদ মাধ্যম, সৌগত রায় বলেছে। এগুলো কি কাঙ্ক্ষিত এই সময়? দেখুন, নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে তো আমি বলবো এই মন্তব্যগুলো কাঙ্ক্ষিত নয়। তবে নিশ্চিতভাবে এই বক্তব্যগুলো যদি একটা বড় কথার মধ্যে টুকরো কথা হয়, তবে সেটা পুরো কথাটা দেখেই মন্তব্য বা পাল্টা মন্তব্য করা উচিত। সন্দেশখালি তৈরি করেছে সংবাদ মাধ্যম, কিছুটা ঠিক, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কিছুটা ঠিক এই কারণে সন্দেশখালিতে নিশ্চয়ই সাপোর্ট করবে সংবাদ মাধ্যমের উপর যে সংবাদ মাধ্যমকে তো আমি সাপোর্ট করবোই, করে এসেছি ছোট থেকে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমি যে কথা বলছি যে সন্দেশখালিতে নিশ্চিতভাবে কিছু অভিযোগ আছে, কিছু ঘটনা ঘটেছে, যার জন্যই বাংলার পুলিশ তৎপর, রাজ্য সরকার একদম শীর্ষস্তর থেকে প্রশাসনের ঘটনাটা খতিয়ে দেখছে, ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এর মধ্যে যে রাজনীতি একেবারে নেই বা এক শ্রেণীর সংবাদ মাধ্যম, আমি আবারও বলছি, সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধা সম্মান মমতাদির আছে, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমার আছে, এবং আমি ব্যক্তিগত স্তরে আমার আছে, সমর্থন আছে। কিন্তু তারপরেও সংবাদ মাধ্যম, বিশেষত এক শ্রেণীর সংবাদ মাধ্যম, বিভিন্ন এমন কিছু ঘটনা, হয়তো বাংলা দুটো অ্যাওয়ার্ড পেলো, দেখা যাবে সারাদিনের বুলেটিনে সেই খবরটা নেই, আমাদের কোনো দুঃখ নেই তাতে, কিন্তু কোথাও বাংলাকে বদনাম করার সামান্যতম সুযোগ, ন্যূনতম সুযোগকে এরা ছাড়ে না, বরং সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে সারা ভারতে দেখায় যাতে বাঙালি জাতি হিসাবে, ভূখণ্ড হিসেবে বাংলার অবমাননা হয়। সুপ্রিয়, তৃণমূল কংগ্রেস কি আধার কার্ডের বিকল্প কার্ড দেবে? না, আধার কার্ডের বিকল্পটা দরকারটা কি? আধার কার্ড তো আমরা, আধার কার্ড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আধার কার্ডের বিকল্প কার্ড আমরা তৈরি করে দেবো। না, সেটা একটা প্রসঙ্গে বলেছেন যে আধার কার্ড নিয়ে এই হয়রানির শিকার যাতে মানুষকে না হতে হয়, রাজ্যের অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব। যেরকম এনআরসি সিএ সময় আমরা স্ট্যান্ড নিয়েছিলাম, যে এনআরসি সিএ ইস্যুতে যখন বলা হচ্ছিল যে আপনি দেশের নাগরিক কি নাগরিক না, এটা বিজেপি পার্টি অফিস ঠিক করবে, বিজেপি ঠিক করবে। মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন যে মমতা দি এটা মানুষকে অ্যাসিওর করেছিলেন যে যাদের কাছে, যারা আপনারা নাগরিক ভারতে থাকেন, যাদের কাছে ন্যূনতম নাগরিকত্বের কাগজ আছে, তারা প্রত্যেকে নাগরিক। এবং চালু হচ্ছে, তার এফেক্ট কি বিজেপি পাবে না তৃণমূল? ভোটের রেজাল্ট বলে দেবে। তোমাদের স্ট্যান্ড পয়েন্ট কি সিএ লাগু করতে গেলে? আমরা বারবার করে বলছি যে অভিবাসী নীতি বা আমাদের এই অনুপ্রবেশকারীদের ঠেকানো প্রয়োজন, এবং এই ঠেকানোর জন্য কমপ্লিটলি আমি বলছি একমাত্র দায়িত্ব সংবিধান যাতে দিয়েছে সেটা কেন্দ্রীয় সরকার। এই কারণ সীমান্ত বিষয়টা টোটালি আমি রিপিট, সম্পূর্ণত সীমান্ত বিষয়টা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। ফলে অনুপ্রবেশ ঠেকানো উচিত, এটা দেশের নাগরিক হিসেবে মনে করি, কিন্তু দেশের নাগরিকদের হয়রানি না করে, দেশের নাগরিকদের জীবন জীবিকা বা ধর্মের ভিত্তিতে বিভাজন না করে। সেটা বিজেপি যদি চায়, তৃণমূল কংগ্রেস সাথে থাকবে। কিন্তু সিএ এনআরসির নামে যদি ধর্মে ধর্মে বিভাজন, দেশের মধ্যে দাঙ্গার উস্কানি, নিজের ভোট ব্যাংকে শুধুমাত্র কনসলিডেট করা, এই উদ্দেশ্য থাকে, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতায় ছিল, আজকেও রাজপথে আছে। যতদিন এই কাজটা করবে, এই ভাবনাটা মাথায় চলবে বিজেপির, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন। সুপ্রিয়, 10ই মার্চ ব্রিগেড সভা, তড়িঘড়ি কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?
না, এটা বেসিক্যালি লোকসভার বিউগল বলে আমি দেখছি। লোকসভা নির্বাচনে প্রতিটা রাজনৈতিক দল, বিজেপিও জানো যে বিভিন্ন রাজ্যে সর্বভারতীয় দল হিসাবে তারা, আমি যতদূর জানি, এমএলএদের নিয়ে মিটিং করছে, জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করছে, সবগুলো দল তার মতো করে চেষ্টা করছে। যাদের খেয়ে বসে কাজ নেই সিপিএম, তারা এর ওর পেছনে লাগছে, বিভিন্ন কমেন্ট করছে, টুকরো টাকরা কথা বলছে। সিরিয়াস রাজনৈতিক দলগুলো সবগুলো তার মতো করে লোকসভা নির্বাচনে একটা প্রস্তুতি শুরু করেছে। আমি মনে করি এই ব্রিগেডটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দাগ দিয়েছেন, সেটা দুটো প্রেক্ষাপট আছে। একটা যেটা দল বলছে, মানে আমি একটা দলের কর্মী হিসেবে বলছি যে অবশ্যই বাংলার বকেয়া টাকা সিরিয়াস সাবজেক্ট, বাংলার জব কার্ড হোল্ডাররা টাকা পাননি, সেই ইস্যুটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করছে। এই নরেন্দ্র মোদীর পাল্টা বলা যেতে পারে নরেন্দ্র মোদীর ইন্ডিভিজুয়ালি কেন পাল্টা হবে? তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তির বিরুদ্ধে গড়ে ওঠা দল নয়, এটা একটা ভাবনার বিরুদ্ধে গড়ে ওঠা দল। তৃণমূল কংগ্রেস একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা দল। সিপিএম যখন এখানে ফ্যাসিবাদ করতো, সবকিছু আমরা নেব, আমরা নিয়ন্ত্রণ করবো, কে কার বাড়িতে থাকবে, কে কার বাড়িতে খাবে, সেটুকু অবধি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছিল। আজকের দিনেও যারা ফ্যাসিবাদের প্রতীক বিজেপি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। সুপ্রিয়, বিরোধীরা বলছে যে বাঘ তো সব খাঁচায় বন্দি হয়ে গেছে, তাহলে জনগর্জন 10 তারিখে কারা দেবে? মা দুর্গা দেবে। মা শেরাওয়ালি হোক, ব্যাঘ্রবাহিনী হোক কি সিংহবাহিনী হোক, মায়ের নাম দুর্গা, বাংলার মায়ের নাম মমতা ব্যানার্জি। ফলে আগামী দিনে মোহন ভাগবত বলেছিলেন তো এটা, বলতেই পারেন। দেখুন, দেবী ভজনায় তো আমি কাউকে বাধা দিতে পারি না। সে দিলীপ ঘোষও কিছুদিন আগে দেবী বলে টুইট করেছেন, আমি দেখলাম। তো কে বলছেন না বলছেন, সবাইকে এই পথেই আসতে হবে, এই পথেই ক্রমমুক্তি হবে, এরকম একটা কবিতা ছিল না? তো সেই আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে এমন একটা অ্যাক্সিসে দাঁড়িয়ে আছেন, আজকের দিনে নয়, গত 40 বছর ধরে, যে বাংলায় ইলেকশন মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওরিয়েন্টেড ইলেকশন। ভোট হয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই তো ব্যক্তি চলে এলো নিশ্চিতভাবে, কিন্তু সেই ব্যক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি, সেই ব্যক্তিত্বের নির্মাণটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগ্রামের প্রতীক হিসেবে। তাতে তো কোনো আপত্তি নেই। সুপ্রিয় দা, তদন্ত আমরা দেখছি একের পর দুর্নীতির তদন্ত চলছে, আর দুর্নীতির তদন্তে একের পর এক মন্ত্রীর নাম সামনে আসছে। তাহলে পরবর্তীতে কি এবার অরূপ বিশ্বাস সামনে আসছে না, সামনে আনা হচ্ছে? আমি বলছি যে বিজেপি যাদের বিরুদ্ধেই তদন্তে দেখবে তুমি যে নামগুলো সামনে নিয়ে আসে, বিজেপির এজেন্ডা থাকে দুই। এক হচ্ছে যে এই নামগুলোকে নিয়ে এসে বিভিন্ন রকম সারাশি চাপের মাধ্যমে তাকে বিজেপিতে জয়েন করানো, যদি বিজেপিতে জয়েন হয়ে যায়, যেমন মহারাষ্ট্রে নারায়ণ রানে, যেমন আসামে হিমন্ত বিশ্ব শর্মা, একাধিক আরও নাম আছে, আমি আর মানে ব্যাপারটাকে প্রলং করছি না। কিন্তু যদি বিজেপির ভেতরে চলে আসে, তাহলেই দেখা যাবে ওয়াশিং মেশিন, তাহলে আর তার নামে কোনো কিছু হয় না, কি হলো না হলো চাপা পড়ে যায়। আর দুই, যদি সে না আসে, তবে তাকে সিবিআই ইডি দিয়ে যত রকমভাবে হেনস্থা সম্ভব ইত্যাদি সম্ভব সেটা হয়। তৃণমূল কংগ্রেস এখন শক্তিশালী বিরোধী দল। তৃণমূল কংগ্রেস একমাত্র টক্কর দিচ্ছে, কাটে কাটাক্কার দিচ্ছে সেন্ট্রালে, ন্যাশনাল লেভেলে, রাজ্য স্তরে আমরা হারিয়েছি বিজেপিকে মানে একাধিক টাফ নির্বাচনে। ফলে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের উপর গায়ের জেলা, তৃণমূল কংগ্রেস বিজেপি দেখবে বিজেপি সিপিএম এখন আর ডাকে না, সিপিএম এর কোনো নেতা মন্ত্রীকে কোনো তদন্তে ডাকে না। কেন ডাকে না? সিপিএম হারাতে পারবে না বিজেপিকে, ওরা জানে। তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম মানবে না, যারা বলছে তারা হাট্টিমাটি। তাহলে যদি না হয়, তাহলে বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া গঠন করা হয়েছিল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলো কেন? বিজেপির সুবিধা, ইন্ডিয়া বেরিয়ে এসছেন বলে আমাদের বিজেপির তো সুবিধা হয়ে গেল। প্রথম এখানে দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়া কি হয়েছে বা কে বেরিয়ে এসছে, কে না খেয়েছে, এটা আমি বলতেই পারবো না। মমতাদি কিন্তু ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসছেন, এই কথাটা আমি মানবো না। মমতাদি বলেছেন বাংলায় একাই লড়বো। কারণ আমি যতদূর জানি বা সংবাদপত্রে পড়েছি, কংগ্রেস এখানে একমাত্র সিগনিফিকেন্ট এলাই হতে পারে এরকম একটা শক্তি। সেই কংগ্রেস এখানে অবিশ্বাস্য রূপকথা, ডোরেমন, পোকেমনদের মতো দাবি দাওয়া করেছে যে প্রায় কংগ্রেস একাই 10-12টা সিট জিতবে। 10-12টা সিটে প্রায় কংগ্রেসের যে 4-5 জন নেতা আছে তাদের মোটামুটি তারা এবং তাদের সস্ত্রীক তারা সাংসদ হবেন। তো এরকম দাবি দেওয়া করলে তো এমনিতেই আজকাল দাবি দেওয়ার ইতিহাসটা ভালো না, বকেয়া দাবি দেওয়া এমনি কেন্দ্র মেটাচ্ছে না, বলে এত দাবি দেওয়া আমরা কোথা থেকে মেটাবো? জোটের শরিকদের মধ্যে যদি সমঝোতাই না থাকে, তাহলে কিভাবে এই জোটটা সম্ভব? জোটের শরিকদের মধ্যে সমঝোতা তখনই সম্ভব যখন তার মধ্যে একজন দিদি থাকবেন। দাদাগিরি যদি থাকে কোথাও যদি বসিস্ট অ্যাটিটিউড থাকে, সেখানে ভালো বন্ধুত্ব বা ভালো জোট হতে পারে বলে আমার অন্তত বিশ্বাস। মানে জোটের পথে বাধা অদিত চৌধুরী। জোটের পথে বাধা আমি বলবো যে কিছু একটা বসিস্ট মনোভাব আমার যা দেখে মনে হয়েছে, এবং সেটা নিশ্চিতভাবে জাতীয় কংগ্রেসকে দায় নিতে হবে। জাতীয় কংগ্রেস যে দাবিটা করে যে আমরা সবচেয়ে বড় দল, বেশি আসনে লড়বো ইত্যাদি ইত্যাদি, ঠিক, বা অনেক পুরনো দল, কিন্তু জাতীয় কংগ্রেসকে এই দায়িত্বটা নিতে হবে যে বাকি যে আঞ্চলিক দলগুলো তারাই আজকের দিনে বেশি সক্রিয়, বেশি শক্তিশালী। ফলে পুরনো ছবি বিশ্বাসের জলসাঘরের মতো পুরনো জমিদারি শাসন মনে করে নিজের একটা ফ্যাশনেবল ওয়ার্ল্ডে থাকাটা আমি মনে করি না কোনো কাজের কথা। এবং কংগ্রেস দুবার হেরেছে, ওরা টেস্টেড ফেলিয়ার, আমরা দুবার জিতেছি, আমরা টেস্টেড সাকসেসফুল পার্টি। তাহলে এই জায়গায় এই আমাদের যদি সম্মান, আমরা তো বলছি না কংগ্রেসকে, আমাদের বলছি না কংগ্রেসকে পায়ের নিচে হনুমানের মতো বসে থাকতে হবে, কিন্তু এই পারস্পরিক সম্মান যদি কোথাও না থাকে,
আমি মনে করি সেটা প্রেমে হোক কি জোটে হোক, কোথাওই সেই সম্পর্ক বেশি দিন টেকে না। সুপ্রিয়, প্রশান্ত কিশোর বলেছে লোকসভাতে সন্দেশখালী প্রভাব ফেলবে, বিজেপি আগের থেকে অনেক ভালো ফল করবে। তার সাথে প্রশান্ত কিশোর বলেছে আমি এই মুহূর্তে বাংলার গ্রাউন্ড রিয়েলিটিতে নেই, আমি ইন্টারভিউটা শুনেছি। প্রশান্ত কিশোর আমাদের দলের পার্ট অ্যান্ড পার্সেল নয়, নিশ্চিতভাবে হ্যাঁ, নিশ্চিতভাবে আমাদের দল না, কখনোই দলের পার্ট অ্যান্ড পার্সেল ছিল না, কখনোই ছিল উপদেষ্টা ছিল। আমাদের দলকে তিনি তার মানে যে সংস্থা এবং তার একটা দক্ষতা রয়েছে জমি জরিপের ক্ষেত্রে বা নির্বাচনী একটা কি হতে পারে। তোমরা কি মানো এটা যে ভালো ফল করবে বিজেপি এবছর? আমার তো মনে হয় না। বাংলার ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে আছে এবং বিশেষ করে মানুষ যেভাবে সুবিধা পেয়েছে বাংলা সরকারের স্কিমগুলোর থেকে, আমি মনে করি তার যখন তুমি আগে যখন এসেছিলে তখন একবার কথা হয়েছিল, তুমি কলেজ নির্বাচন নিয়ে তখন কথা বলেছিলে যে আগামী দিনে হবে। এতদিন পরেও কলেজ নির্বাচন নিয়ে তোমরা কি ভাবছো? আমি তো কলেজ নির্বাচন কবে হবে বলতে পারবো না। তখন যেটা বলেছিলাম আমি এখনো সেটা বলবো যে কলেজ নির্বাচন দ্রুত হোক, আমি চাই। আমার কলেজ জীবনটা শেষ হয়ে গেল মাঝখান থেকে। আমি গত 2023-এর অগাস্টে আমি আমার মাস্টার্স শেষ করেছি। এরপর যদি থাকি রিসার্চ স্কলার হিসেবে পিএইচডি থাকবো বাংলা বা বাংলার বাইরে। কিন্তু আমি যে কথা বলছি যে আমি যেহেতু এটা বলেছিলাম তার দায়িত্ব আমাকে নিতে হবে। তা আমি যার পরও না এটাই হতাশ যে কলেজ নির্বাচনটা হলো না, মানে আমি এখনো অবধি পেলাম না। তো কিন্তু কলেজ নির্বাচন হচ্ছে না কেন এটা সত্যি আমি জানি না। এটা একটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো একটা জায়গায় হয়তো গিয়ে ডুবে যাচ্ছে। ভয় পাচ্ছে কলেজ নির্বাচনে টিএমসিপি, কিন্তু আমি টিএমসিপি স্ট্যান্ডটা বলি, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমি যতদূর জানি যে আমরা কিন্তু সাংগঠনিকভাবে বা সংগঠনের এই মুহূর্তে যিনি সভাপতি আছেন অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় দাদা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, তার নেতৃত্বে কিন্তু আমরা বারবার করে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি এবং ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তিনি কিন্তু নিজে অত্যন্ত আন্তরিক এই বিষয়টা যে কলেজ নির্বাচন দ্রুত হোক। কিন্তু তারপর কিভাবে যেন একটা হলো না, মাঝখানে কোভিড ছিল, সেটাও একটা লজিক্যাল রিজন। কোভিড অনেক আগে ছিল, তারপর বিধানসভা নির্বাচন ছিল, তারপর 2022-এ আমরা কিন্তু করতে পারতাম, 23-এ করতে পারতাম, 24 প্রায় চলে এসছে এবং ভোট আছে। কিন্তু আমি মনে করি যে সুস্থ গণতন্ত্রের বিকাশে এবং আগামী দিনের বাংলার রাজনীতিতে এই শাহজাহান ঔরঙ্গজেবদের বাদ দিতে ছাত্র রাজনীতি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ছাত্র ভোট অত্যন্ত জরুরি। দ্রুত ছাত্র ভোট হোক, এটা তো আমার আশা থাকবে। শেষ করবো একদম শেষ প্রশ্ন দিয়ে। তুমি আগের বার এসে বলেছিলে আমি রাজনীতিতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, এখনো তুমি রাজনীতি দেখছো, তৃণমূল কর্মী হিসাবে কেমন লাগছে? তৃণমূল কর্মী হিসেবে আমারও বলছি আমি রাজনীতিতে এসেছি এবং আছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার এই টান শুধুমাত্র স্থাবকতা নয় বা শুধুমাত্র দলদাস বৃত্তি নয়, তার কারণ হচ্ছে মমতাদিকে দেখেই আমি একা নই। আমি মনে করি যে মফস্বল থেকে বা একটা ব্যাকগ্রাউন্ডে না থাকা জায়গা থেকে যারা আসে বা যারা রাজনীতিতে এইরকম একটা পাবলিক লাইফে থাকে তাদের ক্ষেত্রে মমতাদি একটা রোল মডেল। এবং অন্য দেখবে বিরোধী দলের অনেকেও আড্ডার মধ্যে এটা স্বীকার করে। মমতাদি যেভাবে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা হাওয়াই চপ্পল পরে এই জায়গায় উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, সেটা আমি মনে করি ইন্সপায়ারিং এবং সেটা আমাকেও ইন্সপায়ার করেছে। বেশ সুপ্রিয়দা, এবার আলোচনায় থাকবো তবে একটু অন্যভাবে। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নেব আমরা, অর্থাৎ পার্সোনালিটি। আপনার চোখে তিনি কিরকম আপনি সেই অনুযায়ী আমাদের জানাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিকল্পনা মাফিক এবং সুসংগঠক আমি বলবো। শুভেন্দু অধিকারী অত্যন্ত পরিশ্রমী এবং ভুল পথে যাওয়া একজন মানুষ। জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা আমি বলবো যে অত্যন্ত ভালো সংগঠক ছিলেন, এটা বলবো। আর বাকি যেটা হয়েছে সেটা হতাশা ব্যঞ্জক। নওশাদ সিদ্দিকী বক্তব্য অত্যন্ত মার্জিত বক্তা, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ওনার মার্জিত মানে বক্তব্যের বিষয় যাই হোক না কেন, বক্তব্যের ধরন বা বক্তব্য অত্যন্ত মার্জিত বক্তা এবং খুব দ্রুত উঠে আসা একটি নাম। মীনাক্ষী মুখার্জি তার নিজস্ব দলে খুব ইউজফুল বা নিজস্ব দলে খুব উপযোগী একটা নাম, উপযোগী একটা মুখ। একেবারেই ধন্যবাদ সুপ্রিয়দা আমাদের সঙ্গে থাকার জন্য। আজ সময় একেবারেই শেষ, ক্রসকের এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ বিশ্বজিৎ দাকে, ধন্যবাদ অতনু দাকে। তবে আবারও প্রতি শনিবার ফিরবো এরকমই রাজনৈতিক বিতর্ক নিয়ে। তখন থাকবেন আরও কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গেই আলোচনায় থাকবো। তবে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।